ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃষ রাশির রাশিফল জুন 2024। বৃষ রাশির জন্য বলবো যে তোমাদের জন্য এই জুন মাসটা মহা পরিবর্তনের মাস। তোমাদের রাশিতেই চতুর্গ্রহী রাজযোগ তৈরি হচ্ছে। তোমাদের ধনভাবে অর্থাৎ মিথুন রাশিতে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে। এই ডবল রাজযোগ নিয়ে তোমরা মাস শুরু করছো। এই মাসটা পরিবর্তনের মাস, মহা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যে সমস্ত জিনিসগুলো করতে চলেছে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং সেই যে প্রতিকারগুলো আমি লাস্টে বলবো সেগুলো তোমরা পালন করো। দেখবে সমস্ত কিছুই তোমাদের এই মাসে সব কিছু শুভ হবে, সব কিছু ভালো হবে, যা তোমাদের জীবনে সত্যি করে মনে হবে যে পরিবর্তন এসেছে। যাই হোক, আমি শুরু করছি বৃষ রাশির জন্য। বৃষ রাশির অধিপতি শুক্রদেব, তোমরা জানো তোমাদের বৃষ রাশি স্থির রাশি, একটা পৃথিবী রাশি, পবিত্র রাশি, দেবতার রাশি, ভগবান ভোলেনাথের রাশি। তোমরা জানো, আমি আগেই বলেছি সব। যদি আরও জানতে চাও তাহলে বৃষ রাশির যে সমস্ত ভিডিওগুলো আছে আমার চ্যানেলের প্লেলিস্টে, সেগুলো তোমরা দেখতে পারো। তোমরা বহু কিছু জানতে পারবে এই রাশি সম্বন্ধে, বিস্তারিত জানতে পারবে, তোমাদের ভালো লাগবে। তোমরা অনেক কিছু জানতে পারবে, নিজের সম্বন্ধে। এটা আমি বিশ্বাস করি, জোর দিয়ে বলতে পারি। তোমরা যদি আগ্রহ তোমাদের থাকে তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বৃষ রাশির ভিডিওগুলো দেখে নাও। তাহলে এই রাশি দেবতার রাশি, শিবের রাশি, ভোলেনাথের রাশি। এই রাশিতে জন্ম নেওয়ার জন্য দেবতারা, আমি বারবার বলেছি যে দেবতারা উদ্গ্রীব হয়ে থাকেন এই রাশিতে জন্ম নেওয়ার জন্য। রিয়েলি এটা মহাপবিত্র রাশি, উদার মনের রাশি, শিবতত্ত্বে ভরা রাশি, শ্রীকৃষ্ণের রাশি, ভগবান শ্রীকৃষ্ণের রাশি, যোদ্ধার রাশি, শিল্পীর রাশি, শিল্পী, যোদ্ধা, দৈব গুণে ভরা, পৃথিবীর মতন শক্ত সহ্য শক্তি সম্পন্ন একটা রাশির মানুষ তোমরা বৃষ রাশির। পৃথিবীর রাশি তো, পৃথিবীর সহ্য শক্তি কত তোমরা জানো কি? তোমরা জানো অসীম সহ্য শক্তি, মাতা ধরণী, মাতা পৃথিবীর, মাতা ধরিত্রীর অসীম সহ্য শক্তি, অসীম শক্তি তার। এই জগতের আমাদের পৃথিবীর ওপরে কত কি না নেই, কত অত্যাচার তিনি সহ্য করে চলেছেন প্রতিনিয়ত প্রতি মুহূর্ত। সেই রকম সহ্য শক্তি সম্পন্ন মানুষ তোমরা, সহ্য শক্তিতে ভরপুর একটা প্রাণ তোমরা বৃষ রাশি। এই রাশিকে বলা হয় যে সৃষ্টি করার প্রথম একটা সৃষ্টির মূল রাশি এটা। কারণ ব্রহ্মাণ্ড যখন চরাচর ব্যাপ্ত ছিল, চর হয়ে যখন জলরাশিতে বা অগ্নি রাশিতে যখন সমস্ত কিছু অগ্নি এবং জল তত্ত্বে যখন ভরপুর ছিল, তখন ব্রহ্মাণ্ডকে স্থিরতা দিয়েছেন এই রাশি বৃষ রাশি। তাই কালপুরুষের দ্বিতীয় রাশি এই বৃষ রাশি, স্থির রাশি হয়ে ব্রহ্মাণ্ডকে স্থিতি দিয়েছেন এবং সৃষ্টি করার শক্তি দিয়েছেন, সৃষ্টি করার চোখ দিয়েছেন। বৃষ রাশিকে বলা হয় কালপুরুষের চক্ষু। তিনি চোখ দিয়ে দেখলেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি হওয়ার পর মুহূর্তে থেকেই। যখন তিনি দেখলেন মহাব্রহ্মাণ্ডকে, চরাচর বিশ্বকে, তখন তিনি সৃষ্টি করার জন্য মুখিয়ে উঠলেন। তার মধ্যে নিহিত হলো সৃষ্টি করার গুণ, যাবতীয় গুণ। শুক্র দেবের হাতে এই রাশির ভার পড়ল। শুক্র সৃষ্টিকারী বা শিল্পীর একটা গ্রহ এবং তার মধ্যে সুকুমার প্রবৃত্তি বর্তমান। শুক্রদেব সমস্ত কিছুর সৃষ্টি করার মূলে। তিনি কোনো কিছুই যদি আমাদের মন থেকে তৈরি করতে হয়, যা কিছু আমরা মন থেকে তৈরি করি ভেবে কল্পনা করে, এই সমস্ত কিছু আসে আমাদের শুক্রদেবের অনুপ্রেরণায় বা তার শক্তিতে। এই শক্তি যোগায় বৃষ রাশি। তিনি এই রাশি
চোখ দিয়ে আমাদের ব্রহ্মাণ্ড দেখায় এবং যা কিছু এর মধ্যে সৌন্দর্য আছে তা কিছু আমরা মনের মধ্যে গেঁথে নিই এবং মন থেকে আবার তৈরি করি। এই যে শক্তিটা, এই যে সাহসটা, এই অনুপ্রেরণা যোগায় একমাত্র বৃষরাশি শুক্রদেব। এবং এই শুক্রদেবের অধিষ্ঠাত্রী দেবতা এবং দেবী হলো, উপাস্য দেবতা এবং দেবী হলো ভোলেনাথ ও মাতা পার্বতী, যাদের কাছ থেকে তিনি সঞ্জীবনী বিদ্যা অর্জন করেছিলেন। তো ভোলেনাথের বড় প্রিয় এই ভক্তের রাশি, তাই এই রাশির মধ্যে শিবতত্ত্বে ভরপুর একটা রাশি। শিবতত্ত্বের সমস্ত গুণ এই রাশির মধ্যে বর্তমান হয়ে গেছে তখন থেকেই। এই আমাদের বৃষ রাশির প্রিয় যে এই রাশিটার প্রতীক হচ্ছে ষাঁড় বা বৃষ, তাকে নন্দী মহারাজের সঙ্গে তুলনা করা হয়। তো ভগবান শিবের প্রিয় বাহন হচ্ছেন নন্দী মহারাজ। তো নন্দী মহারাজের সমস্ত গুণ এবং শিবতত্ত্বের সমস্ত গুণ এই রাশির মধ্যে থাকা আছে। এবং এই যে শিবতত্ত্বে ভরপুর একটা রাশির যখন আমি রাশিফল বলতে চলি, তখন আমার খুব গর্ব অনুভব হয় যে এই একটা রাশি বটে, দারুণ একটা রাশির মানুষ তোমরা। মন থেকে উদার, সৃষ্টি গুণে বা শিল্পী সত্তা নিয়ে তোমরা ভরপুর, স্বপ্নচারী, ভরপুর মন একটা আছে, মহৎ হৃদয়। তাই জন্য তো কষ্ট হয়, খুব কষ্ট পাও তোমরা, একা থাকতে ভালোবাসো, একা থাকো তোমরা। প্রকৃতি এমনভাবে তোমাদের সিস্টেমটা তৈরি করে দিয়েছে জীবনের যে তোমাদের ম্যাক্সিমাম সময় তোমাদের একা থাকতে হয়। ওই একা না থাকলে যে সৃষ্টি করতে পারবে না, ওই জন্যই তোমাদের প্রকৃতি জীবনের বেশিরভাগ সময়টা একাই করে দেয়, আঘাত দেয়। তোমাদের মধ্যে সেই গুণ আছে যারা একাই জীবন কাটাতে পারো। অন্য রাশির মানুষরা ছটপট করে পাগল হয়ে যাবে একা থাকলে, কিন্তু তোমরাই একমাত্র রাশি যারা একা থাকাটাকে মন থেকে প্রাণ থেকে এনজয় করো, উপভোগ করো এবং সৃষ্টি করতে পারো। সৃষ্টির গুণ নিয়ে তোমরা জগতের সামনে হাজির হতে পারো, দেখো আমি সৃষ্টি কিছু করেছি। এইরকম একটা শিল্পী সত্তার রাশি। ওই যে বললাম, সুকুমার প্রবৃত্তি মনের মধ্যে ভরপুর জন্মগতভাবে। এই রাশির কি গুণ নেই? নৃত্য, কলা, সাহিত্য, অভিনয়, ছবি আঁকা, গান বাজনা, একদম এইসব ওদের জন্মগত। বাঁ হাতের খেলা, বসলেই তৈরি করতে পারবে। ওটা নিয়ে যদি বসে যায় তৈরি হয়ে গেল, একটা নাটক তৈরি হয়ে গেল, একটা লেখা তৈরি হয়ে গেল, এখন একটা বক্তা মানে ভাষণ বা বক্তব্য তৈরি হয়ে গেল। ওকে বলে দিলেই তৈরি করে দেবে। গান গাইতে জানে, বলে একটা সুর তৈরি করতে, এখন তৈরি করে দেবে। এই রকম মানুষ সব বড় বড় সব গুণী মানুষ। এদের জীবনে কষ্ট স্বাভাবিক, এদের জীবনে একাকিত্ব স্বাভাবিক, কারণ ওই একা থাকলে তবে পাশে ঈশ্বর বসে থাকে। সবার মাঝে থাকেন না, একা থাকলে তবেই তো পাশে ঈশ্বর থাকবে। যখন তুমি সৃষ্টির নেশায়, যখন একদম ভরপুর নেশায় যখন তুমি মেতে উঠবে, নতুন কিছু তৈরি করতে হলে তো নেশা তো চাই, ভগবানের শক্তি তো চাই, নাহলে তো করতে পারবে না। দৈব শক্তি চাই। এবং যখন তুমি এরকম করতে থাকবে, যখন সৃষ্টির নেশায় মেতে উঠবে, তখন দেখবে ঠিক পাশে তোমার ঈশ্বর বসে আছে। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে একমাত্র শিল্পীরাই পারে ভগবানকে খুব সহজে পেতে, তার দর্শন পেতে, ভগবানকে লাভ করতে খুব সহজে একমাত্র শিল্পীরাই পারে। তোমরাই সেই শিল্পী যারা খুব সহজে দেব দর্শন করতে পারো, দেবতার সান্নিধ্য লাভ করতে পারো। তোমরা খুব ভাগ্যবান। সৃষ্টির নেশায় সর্বদা মেতে ওঠো, মেতে থাকো। এটা আমি বলবো যে সব সময় কিছু তৈরি করার জন্য এই জগৎকে দাও, কিছু তৈরি করো। তৈরি করার জন্য সবসময় নিজেকে অনুপ্রাণিত করো। দেখবে জগৎ তোমাদের আর কিছু বলতে হবে না, তোমাদের পুরস্কার দিয়ে যাবে এমনিতেই। ভালো কাজটা নিজেই পুরস্কার, কারোর পুরস্কার অপেক্ষা রাখে না। যাই হোক, এবার আমি রাশিফলটা শুরু করছি। এত ভালো একটা রাশি তো বলতে গিয়ে অনেক কিছু বলে যেতে হয়, আবার বলতে গিয়ে শেষও হতে চায় না, তাই বলে থাকতেও পারা যায় না, তাই বলে দিলাম। এবারে ওইটুকু
যদি পেশেন্সের অভাব হয় ওইটুকু ক্ষমা অবশ্যই করে দিও। এবার আমি রাশিফল শুরু করছি। রাশিফলটা হলো যে জুন মাস, আমি বললাম জুন মাসের 1 জুন থেকে 15 জুন পর্যন্ত ওই যে বললাম কি থাকবে, তোমাদের রাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি হবে। বৃহস্পতি, রবি, বুধ, শুক্র এই 4টে গ্রহ অবস্থান করবে। দ্বিতীয়ভাবে ধনভাবে ত্রিগ্রহী যোগ তৈরি করবে, ধনভাবে লক্ষ্মী যোগ, রাশিতে লক্ষ্মী যোগ। তাহলে বলো এই মাসটা কেন ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য? লক্ষ্মী যোগ তৈরি হবে, সবথেকে বড় কথা। আবার বলছি, তোমরা হয়তো অনেকে বলবে যে আরে বাবা, এ তো রবি শুক্র দারিদ্র দোষ তৈরি হবে, কি করে হতে পারে লক্ষ্মী যোগ? আরে লক্ষ্মী যোগও হবে, আবার দারিদ্র দোষও তৈরি হবে। অর্থাৎ প্রথমে মাসের কিছুদিন ক্রাইসিস থাকবে, আবার শেষের দিকে ওই লক্ষ্মী লাভই হবে। তো এটাও মনে রেখো, যদি আমরা এই যে তৃতীয়পতি রবিদেব 1 2 3 4 চতুর্থপতি রবিদেব আর ওদিকে তোমাদের রাশিপতি শুক্রদেব, তাহলে এই দুই গ্রহ যখন একত্রিত হবে তাহলে কি হবে, প্রথম দিকে একটু ঘরে মানসিক অশান্তি বা এই পারিবারিক অশান্তির একটু প্রথম দিকে ফেস করতে হবে। তবে আমার বলছি, যদি তোমরা একটু ধৈর্য সহকারে এই সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারো, তাহলে ওখান থেকেই আবার তোমরা ওইখান থেকে সমাধান তো পাবেই, সমাধানের পথ পাবেই, আবার ওখান থেকেই লক্ষ্মী যোগের ফল পাবে। লক্ষ্মী যোগের ফল পাবে কিছু ওখান থেকেই হয়তো পরিবারের কোনো সদস্যই তোমাকে বা কোনো বন্ধু এই তোমাকে বলে দিল, কোনো একটা পথ বলে দিল, সেখান থেকে তোমার ইনকাম বেড়ে গেল। এই রকম লক্ষ্মী যোগ। এই এখনকার লক্ষ্মী মানে কি, টাকা, সম্পদ, অর্থ, এই কিছু একটা হবে যেটা থেকে ইনকাম বাড়বে, ইনকামের রাস্তা পেয়ে যাবে। সুতরাং ঘাবড়াবে না, ভালো সময় আসছে, ভালো সময় এসেছে, তোমরা সেটা কাজে লাগাও। প্রত্যেকটা ক্রাইসিসের মধ্যে জানবে সমাধান লুকিয়ে আছে, তার পথ ওখানেই আছে, ওখানে খোঁজো, দেখবে পথ পাবেই। এটা ঈশ্বরের বিধান, এটা কোনো ব্যত্যয় হয় না, কারোর ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয় না। সমস্যার মধ্যে সমাধান লুকিয়ে থাকে, এটা মনে রাখবে। আবার বলছি, বৃষ রাশির অধিপতি শুক্রদেব প্রথমে থাকবেন, মাসের প্রথম 15 দিনে থাকবেন নিজের রাশিতে, স্বক্ষেত্রী হয়ে থাকবেন। স্বক্ষেত্রী শুক্রদেব মানে হলো শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কিছু কারণ নেই, ভালো থাকবে, মন শরীর ভালো থাকবে। দ্বিতীয়পতি বুধদেব থাকবেন প্রথমে তোমাদের রাশিতে, তারপরে আবার দ্বিতীয়ভাবে যাবেন। তার মানে দ্বিতীয়পতি ভালো ফল দেবেন, অর্থাৎ ধনভাব, শুভভাব, ধনভাবে লক্ষ্মী যোগ, লক্ষ্মী লাভ তো নিশ্চিত এই জুন মাসে। আবার বলছি, তৃতীয়পতি চন্দ্রদেব রাহুর সঙ্গে কিছুদিন প্রথম দিনটাই দেখছি থাকবেন জুন মাসে, আজকেই। তারপরে অর্থাৎ গ্রহণ দোষ তৈরি করবেন, তারপরে চন্দ্রদেব রাহুমুক্ত হয়ে মঙ্গলের সঙ্গে তারপরে তোমাদের রাশিতে যাবে। সুতরাং তারপরে তার ভালো সময় তৈরি হবে। তাই বলছি, তৃতীয় ভাব নিয়ে চিন্তার কিছু নেই। তৃতীয়পতি বা তৃতীয় ভাব এটাই যে যদি আমরা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই, তাহলে আমরা একটু যদি ভালো করে তাদের সঙ্গে ব্যবহার করি, তারা আমাদের বিরূপ হবে না, আমাদের সাপোর্ট করবে, আমাদের সঙ্গে থাকবে। এটা তৃতীয় ভাবের। আরও অন্যান্য যেটা ফল মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আমি বলি যে চেষ্টা করা, বাহুবল তৈরি করা, তো এইগুলো তোমরা মাসের প্রথম দিকে পাবে না। তারপরে আবার কিছুদিন যাওয়ার পরে আবার তোমরা নিজের চেষ্টায় তোমরা কিছু করে দেখাবার ক্ষমতা অর্জন করতে পারবে। চতুর্থপতি রবিদেব প্রথমে থাকবেন রাশিতে, তারপরে থাকবেন আবার তোমাদের ধনভাবে। তাহলে কি হবে, মানসিক শান্তি একটু বিঘ্নিত হবে, তারপরে পারিবারিক শান্তি একটু বিঘ্নিত হবে, তারপরে আবার সেই রবিদেবী তোমাদের মিথুন রাশিতে গিয়ে ওইটা যেটা প্রথম দিকে সমস্যা হয়েছিল সেটা আবার সমাধান করবেন। তাই প্রথম দিকে একটু অসুবিধা হলেও শেষের দিকে পারিবারিক ও মানসিক শান্তি বজায় থাকবে, বন্ধু বান্ধবের সাপোর্ট পাবে, মায়ের শরীর ভালো থাকবে। তাহলে এবার আসছি পঞ্চমপতি বুধদেব। ওই যে বললাম, পঞ্চমপতি বুধদেব থাকবেন রাশিতে এবং তারপরে মিথুন রাশিতে, তার গ্রহে স্বক্ষেত্রী, তার রাশিতে স্বক্ষেত্রী হবেন। তাহলে সন্তানের উন্নতি, তার শরীর স্বাস্থ্যের উন্নতি, তোমার উচ্চশিক্ষায় বাধা দূর হবে, উচ্চশিক্ষার জন্য যেতে হতে পারে, অন্য কোথাও প্রবাসে যেতে হতে পারে, উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে, সন্তানের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে, প্রেমে কোনো বাধা নেই, প্রেমে উন্নতি হতে পারে। পঞ্চমপতি ও রাশিপতির সঙ্গে একটা লক্ষ্মী যোগ তৈরি হবে, তাহলে প্রেম, উচ্চশিক্ষা ও সন্তান এইটা নিয়ে শুভ ফল নিশ্চিত। এবার আসছি ষষ্ঠপতি শুক্রদেব। ষষ্ঠ দোষ লাগবে না, কারণ ওই যেহেতু রাশিতে থাকবেন স্বক্ষেত্রী হয়ে, আবার
যাবেন মিথুন রাশিতে, লক্ষ্মীযোগ তৈরি করবেন। তাই বলবো ঋণ মুক্তি ঘটবে, রোগ মুক্তি ঘটবে, শত্রু পীড়া থেকে মুক্তি ঘটবে নিশ্চিত। সপ্তমপতি মঙ্গলদেব থাকবেন সপ্তমপতি হয়ে, ওদিকে তোমাদের দ্বাদশভাবে। তাহলে বলবো যে দাম্পত্য অশান্তি একটু হবে, তবে আবার বলছি মঙ্গলদেব বিবাহের কারক, তিনি স্বক্ষেত্রী হয়ে আছেন। সামান্য কিছু ক্রাইসিস হবে, সেটা ব্যাপক কিছু নয়। দাম্পত্য অশান্তি যদি হয়েও থাকে তাহলে সেটা সাময়িক, সেটা নিয়ে চিন্তার কিছু নেই। আবার যারা বিদেশে থাকো তাদের দাম্পত্য শান্তি বজায় থাকবে, বা সেখান থেকে নতুন বিবাহের যোগ আসবে, নতুন বিবাহের সুযোগ আসবে, সেগুলো তোমরা অবশ্যই অ্যাকসেপ্ট করার আগে অবশ্যই জন্মছক বিচার করে নেবে। এবার আসছি অষ্টমপতি গুরুদেব, তিনি তোমাদের রাশিতেই আছেন। অষ্টমপতি রাশিতে থাকা একটু যন্ত্রণাদায়ক, একটু কষ্টদায়ক হয়। তবে আবার বলছি অষ্টমপতি বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ, তাই তিনি এই যে 1 বছরের যে গোচর তোমাদের রাশিতে আছেন, তিনি থাকবেন, তো এখানে কিছু সম্ভাবনা তিনি তৈরি করে দেবেন। কোন দিক থেকে? অষ্টমভাবে যে সম্ভাবনা, মানে হঠাৎ কিছু প্রাপ্তিযোগ হবে, বিমা সূত্রে লাভ, উত্তরাধিকার সূত্রে লাভ। আবার মাঝে মাঝে কিছু শারীরিক পীড়াও তিনি দেবেন, বিশেষ করে লিভারের পীড়া, পেটের পীড়া, পেটের রোগ এগুলো দেখা দেবে। সেগুলো যদি আমরা প্রতিকার করতে পারি, সঠিক সময় চিকিৎসা করতে পারি, তাহলে অবশ্যই এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, কারণ গুরুদেব নৈসর্গিক শুভ গ্রহ। আবার বলছি নবমপতি ও দশমপতি শনিদেব তিনি আছেন দশমভাবেই স্বক্ষেত্রী হয়ে কুম্ভ রাশিতে। তাহলে এই মাসে জুন মাসে 3টি গ্রহ স্বক্ষেত্রী থাকবেন। 3টে কেন, 4টে গ্রহ। এক হচ্ছে শুক্রদেব স্বক্ষেত্রী থাকবেন, বুধদেব মিথুনে স্বক্ষেত্রী হবেন, মঙ্গলদেব স্বক্ষেত্রী হবেন, স্বক্ষেত্রী হয়ে আছেন। আবার তোমাদের দশমপতি শনিদেব নিজের রাশিতে স্বক্ষেত্রী হয়ে আছেন। 4টে গ্রহ যখন স্বক্ষেত্রী হয় তখন নিশ্চিতভাবে কোনো পরিবর্তন শুরু হয় এবং কোনো ভালো ফল অবশ্যই আসে। যদি না আসে অবশ্যই রেমেডি করতে হবে, জন্মছক বিচার করাতে হবে। মনে রাখো রাশিফল বড় হচ্ছে বলে হয়তো অনেকে বিরক্ত হবে, ক্লিক করবে না, কিন্তু আমি জানি যদি মানুষ 5টাও দেখে, সলিড দেখবে, সলিড জানবে, সলিড বুঝবে, এবং ওটাই আমার কাছে যথেষ্ট। আবার বলছি একাদশপতি গুরুদেব তিনি আছেন তোমাদের রাশিতেই, তাহলে ইনকামও হবে, হঠাৎ ইনকাম, হঠাৎ প্রাপ্তি, এটা আমি বলেছি আগে, এটা নিশ্চিতভাবে এই আগামী 1 বছরে তোমরা দেখতে পাবে, এটা হবেই। এই আপ ডাউন হবে, ওঠানামা হবে এই ইনকামের জায়গায়, কিন্তু যখন হবে তখন অনেকটা হবে, ভাত কাপড়ের অভাব হবে না তোমাদের, এটুকু বলে রাখলাম। বৃষ রাশির কোনোদিন অন্যের অভাব হয় না, এটা মনে রেখো। আবার বলছি দ্বাদশপতি দ্বাদশভাবে থাকবেন মঙ্গলদেব। তার মানে কি, বিদেশে যারা থাকছো বা আছো তাদের তো মঙ্গল হবেই। যারা বিদেশ যেতে চাও তারা যেতে পারো, তোমাদের সম্ভাবনা আছে, তোমরা যাও পড়ার জন্য বা কাজের জন্য। যদি যেতে চাও যাও, সফল হবে, নিশ্চিতভাবে সফল হবে, কারণ মঙ্গলদেব এখন আছেন তোমাদের রাশিপতি নক্ষত্রে, ভরণী নক্ষত্রে। তো কিছুদিন পরে থাকবেন, তো জুন মাসের কিছুদিন পরে থাকবেন। আমি তারিখটা এক্স্যাক্টলি এখন এই মুহূর্তে মনে করতে পারছি না, আমি দেখে বলে দিচ্ছি। তো যাই হোক কিছুদিন পরে থাকবেন তিনি, এই মুহূর্তে আর এখানে মনে নেই, আমার নোট করা নেই। তো যাই হোক কিছুদিন পরে, মানে জুন মাসেরই মধ্যে তোমাদের রাশিপতি নক্ষত্রে মঙ্গলদেব থাকার কারণে তো এই বিদেশ যাত্রার সুযোগ আসবে, বিদেশে যাওয়ার সুযোগ আসবে, বিদেশ থেকে ইনকাম করার সুযোগ আসবে, এটা মাথায় রেখো। তোমাদের ষষ্ঠভাবে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছেন, এটা একটা অশুভ দৃষ্টি, কারণ মঙ্গলদেব তোমাদের মারক গ্রহ, কিন্তু তবু বলছি ওই মারক গ্রহই যদি তোমাদের সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে দেয়, তাহলে ওখান থেকে শত্রু পীড়া থেকে মুক্তি দেবে, ঋণ মুক্তি ঘটাবেন। আবার বলছি ওই দ্বাদশভাবে যেহেতু দ্বাদশপতির সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ছে, তো কিছু ঋণ করারও সম্ভাবনা আসবে। আমি তোমাদের বলে রাখলাম ঋণ মুক্তি শুক্রদেব ঘটাবেন, কিন্তু ঋণ আবার করিয়ে দেবেন মঙ্গলদেব। নতুন করে ঋণ এই মাসে তোমরা করবে না, ফেঁসে যাবে, পুরো ফেঁসে যাবে, সাবধান করে গেলাম। এবার আসছি প্রতিকারের জন্য কি বলবো, একটাই, শুক্রের জন্য তোমাদের হীরা নিতে বলবো যদি বৃষ রাশি বৃষ লগ্ন হয়। না পারলে সাদা জারকন, না পারলে ওপাল, যথেষ্ট প্রতিকার। আবার বলছি আরও ভালো প্রতিকার, যদি পাথর বা স্টোন না নিতে পারো মারো গুলি, দরকার নেই। হর পার্বতী আছে তো, ছবি এনেছো তো, হর পার্বতীর কোলে আমাদের গণপতি আর কার্তিকেয় আছে তো, নন্দী মহারাজের পিঠে এই ছবিটা দেখেছো তো,
ঘরের মধ্যে এনে নাও, ল্যামিনেশন করে টাঙিয়ে নাও, ঠাকুর ঘরে রেখে দাও, ধূপ ধুনো দাও, মা বাবার মতন রোজ গল্প করো বসে বসে, নিজের দুঃখ যন্ত্রণা বলো, কষ্ট করে কাঁদো আর কষ্টটা বলো। এর থেকে বড় প্রতিকার আর হয় না। নিজের মন তোমাকে বলে দেবে কী প্রতিকারের কথা বললাম। ঠিক আছে বন্ধুরা, আজকে এটুকু থাক।